আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও, আপনি ধন্যবাদও বলতে পারেন। বাই দ্য ওয়ে, ধন্যবাদ কিসের জন্য? এই যে সাহায্য করেছিলেন বলে। মিনমিন করে বলল নীর। ওই যে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন সেটার জন্য? না, সেদিন বাসায় পৌঁছে দেওয়ার জন্য এবং ঔষধ কিনে দেওয়ার জন্য। ও আচ্ছা, পায়ের ব্যথা কমেছে? আগের থেকে কমেছে। তো এত রাতে সেদিন কেন বের হয়েছিলেন? আসলে আর কি। নীর হাসফাস করতে লাগলো। বলতে না চাইলে ইটস ওকে। নীর বলতে শুরু করলো। আসলে আমার বাবা স্ট্রোকের রোগী। সেদিন রাতে বাবার ওষুধ শেষ হয়ে গিয়েছিল। মায়ের হাঁটু ব্যথা, তাই হাঁটতে সমস্যা। হাঁটতে পারে, তবু সেদিন তার পায়ে খুব বেশি ব্যথা ছিল। আমরা দুই বোন, আমি ও নয়না। আমি বড়, নয়না ছোট। এবং আব্বার ওষুধ রেগুলার খেতে হয়, তাই কোনো উপায় না পেয়ে আমি আব্বার ওষুধ নিতে গিয়েছিলাম। এতটুকু বলে দম নিল নীর। কিন্তু সেইভাবে দৌড় দিচ্ছিলেন কেন? কিছু বাজে ছেলে আমার পিছু নিয়েছিল, তাই ভয়ে দৌড় দিয়েছিলাম। শুনুন, এভাবে রাতের বেলা একা বের হবেন না, বিপদ বলে আসে না। একা মেয়ের রাতের বেলা চলা ঠিক না। তাদের কথার মাঝেই নীরের বাসা চলে এলো। আসলেই কথা বলতে বলতে কখন যে বাসা চলে এলো কেউ টের পেল না। বাসায় আসুন। আজ না অন্যদিন, নিজের খেয়াল রাখবেন। আসি। বলেই নওয়াজ হাঁটা ধরলো। পেছন থেকে শুনতে পেল। শুনুন। ফির পিছে তাকালো নওয়াজ। আবারও আপনাকে ধন্যবাদ। নীরের কথা শুনে মুচকি হাসি দিল নওয়াজ। সেই বাড়িতে অপলক দৃষ্টি নিক্ষেপ করে আসলো এক কিশোরী। সেই হাসিতে বুকের ধোকপোকানি বেড়ে যায়নি, তবে এখন কেন ভাবনার ছেদ পড়ল। শুনতে পেল। আসছি। এতটুকু কথা বলেই নওয়াজ সামনে হাঁটা ধরল। নীর বার কয়েক তার যাওয়ার দিকে তাকিয়ে ঘরে প্রবেশ করলো। নীর, এসেছিস? নিজের মেয়েকে দেখে সাজেদা বেগম বলেন, মা, এসেছি। বাবা কি করে? নয়না কি ঘুম? ঘুম। তোর আব্বাই ওই যে বিছানায়। নীর গুটি গুটি পায়ে বাবার কাছে গিয়ে বসলো। আব্বা, রাতে খেয়েছো? ঔষধ ঠিক মতো নিয়েছো তো? হ্যাঁ আম্মাজান। আম্মাজান। এতটুকু কথা বলতেই দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল নীলের বাবার। এ কি বাবা, তোমার চোখে পানি কেন? আমার জন্য তোমাকে কষ্ট করতে হয়, আমি কিছুই করতে পারি না। আম্মাজান, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচুম না। তুমি তোমার মারে আর নয়নারে দেখা রাখো। নীর এবার নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে দিল। এসব কি বলছো আব্বা? তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। আর তুমি আমাদের সব কিছু। তাহলে কেন তোমার জন্য আমাদের কষ্ট করতে হবে? তুমি আমাদের সব কিছু। তুমি না থাকলে আমরা নিঃস্ব। দেখে নিও, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। নীরের আব্বা, আপনি এগুলো কি বলেন? সব আল্লাহর উপর ভরসা রাখেন, সব ঠিক হইব। কিছুক্ষণ কথা বলার পর নীরের বাবা শান্ত হলেন। নীর তার পাশে বসে রইল। আম্মা, আবার ওষুধ তো শেষের দিকে, তাই না? নীর, কেমনে কি করুম কিছু বুঝতেছি না। তোমার কাছে কোনো টাকা আছে? বেশি না, 500 টাকার মতো আছে। মা, এই নাও, এখানে কিছু টাকা আছে। বলেই নীর সাজেদা বেগমের দিকে ছোট্ট টাকার ব্যাগ এগিয়ে দিল। সাজেদা বেগম নীরের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। মা, এখানে 7,000 টাকার মতো আছে। ওই যে বাচ্চা পড়েছি না, তার থেকে পেয়েছি কিছু টাকা। আর কাঁথা সেলাই করে যে বিক্রির জন্য ওই যে মজিদ চাচার কাছে দোকানে দিয়েছিলাম, সেখান থেকে পেয়েছি। আর আজকে সাবিহা আপু দিয়েছে কিছু টাকা, মেহেদি পরিয়েছে বলে। আর জানো মা, আরো 10টা কাঁথার অর্ডার আসছে। মজিদ চাচা বলেছে এই কাঁথা নাকি শহরে বিক্রি হয় ভালোই, তাই বেশি অর্ডার আসছে। সাজেদা বেগম খুশিতে অশ্রু বিসর্জন দিলেন। এতটুকু মেয়ে তার, সে বয়সে মেয়েরা সুন্দর ঘুরবে, নাচবে, মুক্ত পাখির ন্যায় উড়বে। যে সময় নীর কি কঠিন পরিশ্রম তার নাক করে। কথা সেরাই কি মুখের কাজ নাকি? আবার বাচ্চা পড়ানো? সাজেদা বেগম মেয়ের মুখের দিকে তাকালেন।
কেমন শুকিয়ে যাচ্ছে তার মেয়েটা আজকাল, কেমন পুরো চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে। সেম বর্ণ যেন আরও একটি চাপা হয়ে গেছে, ডাগর ডাগর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আর পড়বে নাই বা কেন, কত পরিশ্রম করে, কত তো খাটুনির কাজ না, তাও মেয়েটা কি সুন্দর হেসে খেলে থাকে। সাজেদা বেগম নীরের কাছে গিয়ে কপালে চুমু খেলেন। নীর মাকে জড়িয়ে ধরে বললেন, মা দেখো, তুমি কিন্তু আবার শুরু হয়ে যেও না। শুধু দোয়া করো যেন আমার এভাবে বেশি বেশি অর্ডার আসে, তাহলে আল্লাহর রহমতে সব ঠিক হবে। দোয়া তো করি, তবুও চিন্তা হয় রে মা। সব টেনশন আল্লাহর উপর ছেড়ে দাও, তিনি সব ঠিক করে দেবে। সাজেদা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন। নীর কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ সময় পর ঘুমিয়ে গেল। খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়ল সবাই। আজকে হলুদ, সবাই ব্যস্ত। বড়রা সকালের নাস্তা তৈরি করছে, ছোটরা যে যার মতো নিজেদের কাজ করছে। সাবিহা নিজের রুমে ছিল, তার সাথে ছিল আফরা, সাফা, সানা। হঠাৎ তাদের মাঝে নাসিফা এসে সাবিহার হাত টানতে শুরু করলো। বাকিদের নাস্তা করার জন্য নিচে যেতে বলে সাবিহাকে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে যেয়ে সাবিহাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজা দিয়ে দিল। বলল, আমি বাইরে আছি, তাড়াতাড়ি এসো কেমন? নাজিফার কথা শুনে সাবিহা পুরো ছাদে চোখ বুলালো। কয়েক সেকেন্ড পরে মাহাতকে দেখতে পেল। মাহাত, আপনি এখানে? আপনি নাজিফাকে পাঠিয়েছেন? কি করব? আমার বউকে দেখতে ইচ্ছে করছিল। বিয়ে করা বউকে লজ্জায় ভালো করে দেখতে পারছি না, ভালো করে কথা বলতে পারছি না, দূর দূর থাকতে হচ্ছে। আর ওই যে বিচ্ছুগুলো তো তোমাকে ফোন করলেই চেঁচাচ্ছে, ফোনও করতে পারছি না। অবশেষে নাজিফা আর বুঝি পাঠালাম। আচ্ছা বুঝেছি, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তুমি এমন কেন? তোমাকে এত কষ্ট করে উপরে নিয়ে এলাম, তুমি তাড়াতাড়ি করছো। আরে বাবা, কেউ দেখলে কি ভাববে? কিছু ভাববে না, আমার বউকে আমি দেখছি, কার কি। ওহ, তাহলে নিচে যেয়ে সবাইকে বলছি আপনি আমাকে ছাদে ডেকেছেন। আরে আরে কি করছো? সবার সামনে এভাবে আমার মান সম্মান প্লাস্টিক করিও না। আসছে একটা সাহস দেখাতে, এখন সাহস কোথায় গেল? শুনো, সাহস আছে, তবে লজ্জা একটু আর কি। আচ্ছা বাদ দাও, এই নাও, এটা তোমার জন্য। কি এটা? এত প্রশ্ন কেন, খুলে দেখো। প্যাকেট খুলতেই দেখতে পেল একদম লাল রঙের একটি ওড়না, একদম তার হলুদের শাড়ির সাথে ম্যাচ করা। কিন্তু এটা দিয়ে কি হবে? আর বড় ফুপি তো আগেই নিজের পছন্দ মতো আমাকে হলুদের জন্য শাড়ি দিয়েছে, সাথে ম্যাচিং ওড়না দিয়েছে। শাড়ি আম্মুর পছন্দে দিয়েছে, ওড়না আমার পছন্দে। হলুদের শাড়ির সাথে এই ওড়না একদম ঠিক লাগবে। প্লিজ এটা পরে নিও। কিন্তু প্লিজ, কোনো কিন্তু না, এটা পরবে, আর কথা না। আচ্ছা, আমি চেষ্টা করব। আমি এখন যাই। বলেই পা বাড়াতে নিলে বাধা দেয় মাহার। নিচের দিকে ঘুরিয়ে কপালে চুমু খায়। নিজের খেয়াল রাখবেন। আমার বউকে আপনার কাছে আমানত রেখে দিলাম, ঠিক কালকে আমার আমানত আমি নিয়ে যাব। ঠিক আছে, আপনার আমানত আমার কাছে একদম ঠিক থাকবে। এখন যাই আমি। এখন যেতে পারেন, শুধু কালকের অপেক্ষায়। এরপর আর আপনাকে আমার থেকে দূরে থাকতে দিব না। নিজেকে প্রস্তুত করে নেবেন, মিসেস তারান্নুমা সাবিহা। মাহাদের কথাই লজ্জা পেল সাবিহা। দ্রুত গতিতে ছাদের বাইরে বের হয়। সাবিহা একদম নিজের রুমে চলে আসে। রুমে এসেই দেখে সাফা, সানা, আফরা নিজেদের জায়গায় বসে আছে। কোথায় গিয়েছিলে আপু? এই তো এইখানেই। কোনখানে? ছাদে? তবে হাতে কি আপু তোমার? বলেই দুষ্টু হাসিতে হাসতে লাগলো সানা। তার দেখা দেখি আফরা, সাফা হাসতে শুরু করলো। মূলত তারা জেনে গিয়েছে যে সাবিহা মহাদেব সাথে দেখা করতে গিয়েছে, তাও তাকে একটু জব্দ করতে লাগলো তারা। আরে আপু, লজ্জা পাচ্ছ কেন? বললেই তো হয় যে জামাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে। আফরার কথা শুনে সাবিহা লাল হয়ে গেল। প্যাকেট আলমারিতে রাখতে রাখতে বলল, তোরা একটু বেশি বুঝিস, আর এখনো নাস্তা যেন করতে যাসনি। আরে আপু, রাখো তোমার নাস্তা, দেখি প্যাকেটে কি। বলেই সাফা সাবিহার হাত থেকে প্যাকেট নিয়ে নিল। দেখতে পেল লাল ওড়না। ওহো, তাহলে আমাদের দুলাভাই তোমাকে এত সুন্দর ওড়না দিল, আর তুমি আমাদের বলতেই চাচ্ছ না? সাবিহা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আচ্ছা শোন না, উনি বলেছে হলুদের শাড়ির সাথে ওই ওড়না মাথায় দিতে,
কিন্তু বড় ফুপি তো আগেই সব ম্যাচিং করে দিয়েছে। আফরা সাবিহাকে খানিকটা ধাক্কা দিয়ে বলে ওঠে, ওহো, উনি তো তোমার উনিটা কে? সানার প্রশ্নে লাজুক হেসে সাবিহা এদিক সেদিক তাকিয়ে বলে, এই তোরা চুপ কর, তোদের কাজ হলো আমি যেন ওই ওড়না আজ পড়তে পারি তার ব্যবস্থা করা। তাদের কথার মাঝে ডাক পড়ে সাবিহার। দ্রুত পায়ে চলে যায়। আফরা, সাফা, সানা একে একে নিচে চলে যায় নাস্তা খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা হলুদের অনুষ্ঠান শুরু হলো। সাবিহাকে সুন্দরভাবে সাজানো হলো, কিন্তু বিপত্তি ঘটল মাথায় ওড়না পরানোর সময়। নামিরা বেগম নিজের করা পছন্দ ওড়না সাবিহাকে পরতে বললেন। বড়মণি শোনো না, দেখো ওই ওড়নাটা বেশি সুন্দর, তুমি যে ওড়না দিয়েছো সেটাও সুন্দর, কিন্তু এটা বেশি সুন্দর। আমরা চাইছিলাম সাবু আপুকে এই ওড়নাটা পরতে। নাজিফা নামিরা বেগমের কাছে গিয়ে বলল। নামিরা বেগম বললেন, ঠিক, তবে ওই ওড়নাটা আমারও বেশি পছন্দ হয়েছে, এটাই পরাও। তিনি পাল্টা কোনো প্রশ্ন করলেন না, কারণ ছোটরা যা পছন্দ তাই করুক, তাতে তার কোনো আপত্তি নেই। সাবিহাকে হলুদ দেওয়া শুরু হলো। একে একে সবাই হলুদ ছোঁয়ালো। হলুদ ছোঁয়ার মাঝে ঋতু বলে উঠল, আরে নীরাপু, তুই এত লেট করলি কেন? ঋতুর প্রশ্নে পেছন ফিরে তাকালো নওয়াজ। চোখ আটকে গেল এক মায়াবিনীর মুখ্যখানায়। শ্যামলা বর্ণের বাসন্তী রঙের থ্রি পিস খুব সুন্দর মানিয়েছে। বোচা নাকে ছোট্ট পাথরের নাকফুল যেন আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মুখ ছুঁড়ে নেই কোনো সাজসজ্জা, তবুও স্নিগ্ধতা ছেয়ে আছে। মাথায় ঘোমটা দেওয়া, ঠোঁটে কি সুন্দর হাসি। ইস, এত বছর পর অনুভূতিগুলো তার সাথে খেলা করছে। নীরকে দেখলেই যেন অনুভূতিগুলো পাখা মেলে উঠতে চায়। এত বছর নারী থেকে দূরে থাকা নওয়াজের পক্ষে নিজেকে ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে। আগে যেখানে অন্য সব নারীদের দেখলে ঘৃণা হতো, সেখানে নীরকে দেখলে ভালো লাগে। অনুভূতিগুলো তরতর করে পাল্লা দিয়ে বেড়ে যায়। নওয়াজ অপলক দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে থাকে। নিজের অজান্তেই ঠোঁট দিয়ে উচ্চারণ করে, সুহাসিনী। কয়েক সেকেন্ড তাকিয়ে নিজের অবস্থান খেয়াল করলো, চোখ সরিয়ে নিল। ভাগ্যিস কেউ খেয়াল করেনি। নীর নওয়াজের সামনে দিয়ে সাবিহার কাছে গিয়ে বসলো, সুন্দর করে হলুদ লাগিয়ে দিল। এরপর বাড়ি এলো নওয়াজের। নওয়াজ সাবিহাকে হলুদ লাগিয়ে উঠতে নিলে কেউ একজন তার পুরো মুখ জুড়ে হলুদ লাগিয়ে দিল। নওয়াজের কপালে ভাঁজ পড়ল। চোখ থেকে হলুদ সরিয়ে দেখতে পেল সায়ান সামনে দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়। এই বুঝি নওয়াজের মেজাজ বিগড়ে গিয়ে অনুষ্ঠান নষ্ট হবে। নওয়াজের মুখে গাম্ভীর্যতা ফুটে উঠল। এই গম্ভীর নওয়াজকে সবাই ভয় পেলেও সায়ান একদম ভয় পায় না। সবাই তো ভেবেছিল নওয়াজ এই একটা ছাড়ি দিবে, কিন্তু না, উল্টে হলুদ নিয়ে সায়ানের পিছে ছুট লাগলো। এবার ঘটলো আর এক কাণ্ড। সায়ানের দিকে নওয়াজ হলুদ ছুঁড়ে মারলে সায়ান সরে যেতেই সেই হলুদ গিয়ে লাগে একদম নীরের মুখে। ঘটনার এত দ্রুত ঘটে যে নীর ঠায় দাঁড়িয়ে থাকে। সবাই অবাক হয়। নওয়াজ নীরের অবস্থা দেখে জোরে হেসে দেয়। এতে সবাই আরও অবাক হয়, বিশেষ করে নীলিমা বেগম। আর আগেও নীরের পড়ে যাওয়াতে নওয়াজ হেসেছিল, আর আজ তো নীরের এই অবস্থা দেখে নওয়াজের যেন হাসি থামার নাম নিচ্ছে না। এতগুলো বছর পর তিনি ছেলেকে এভাবে হাসতে দেখছেন। ছেলেকে এভাবে হাসতে দেখে তার চোখে পানি চলে আসে। বেশ কিছুক্ষণ পর নীরকে নিয়ে ফ্রেশ হয়ে ফিরে সাফা। ফ্রেশ হয়ে এসে একসাথে তারা খেতে বসে। খাওয়া দাওয়া শেষ হলে নীর চলে যেতে নিলেই বাধা দেয় সাবিহা। আজ থেকে যা। না আপু, বাসায় যেতে হবে, আম্মু অপেক্ষায় থাকবে। আন্টি অপেক্ষায় থাকবে না? নানু আগেই তাকে বলে দিয়েছে যে তুই আজ আমাদের সাথে থাকবি। তারপরও আপু। কেন, তোর কি আমাদের সাথে থাকতে কোনো প্রবলেম? না না আপু, প্রবলেম হবে কেন? লেট থেকে যাও আজ, এত যখন বলছে সবাই। পেছন থেকে নীলিমা বেগম বললেন। অবশেষে সবার কোথায় রাজি হতে হয় নীরকে। বড়রা নিজেদের মতো কাজ করছে। কালকের আয়োজনের জন্য সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। ছোটরা সাবিহার রুমে গোল হয়ে বসে পড়ে। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সাবিহা বলে, নওয়াজ ভাইয়া, তুমি তো আগে বেশ ভালো গান গাইতে, আজ একবার হয়ে যাক। এমন করো কেন নওয়াজ ভাই, প্লিজ একটা গান গাও, শোনাও সবাইকে। ভাইয়া, না করিও না।
নওয়াজ চোখ তুলে তাকায় মাহাদের দিকে। মাহাত কথা বলতে যেয়ে থতমত খেয়ে যায়। নওয়াজ বসা থেকে উঠে চলে যায়। আসলে মাহাত নওয়াজ থেকে 3 বছরের ছোট। মাহাত যে ভার্সিটিতে পড়তো, নওয়াজ সেই ভার্সিটিতে পড়তো। তা কোনো এক সময় ভার্সিটিতে গান গেয়েছিল নওয়াজ এবং গানের গলা ভালো হওয়ায় সকলের কাছে পরিচিত ছিল মাহাদের ঘোর কাটে নারী কণ্ঠে। কি করলেন আপনি? একটু বুঝে শুনে কথা বলা যায় না? আসলে আমি বুঝিনি। তাদের কথায় মাঝে হাতে গিটার নিয়ে উপস্থিত হয়। মাহাদের রুম থেকে গিটার নিয়ে আসে। গান পাগল মাহাত যেখানেই যায় গিটার নিয়ে যায়। অবশ্য নওয়াজের নিজেরও গিটার আছে, তবে তা হয়তো ঘরের কোনো এক কোণে পড়ে আছে। নিস্তব্ধ হয়ে পরপর কদম ফেলে একদম নীরের পাশে গিয়ে বসে। মাঝে সায়ান বসেছিল কিন্তু উঠে গেছে, বিধায় সেই জায়গা এখন ফাঁকা। সকলে তাকে দেখে অবাক হয়। তারা ভেবেছিল হয়তো নওয়াজ আর আসবে না। নওয়াজ এসেছে, তাও আবার গিটার নিয়ে। সবাইকে ঠিকভাবে বসতে বলে। যে যার মতো বসে অধীর আগ্রহে নিজেদের প্রস্তুত করে গান শোনার জন্য। নওয়াজ গান শুরু করে। मैं जितना तुम्हें देखो मन ये ना भरे, मैं जितना तुम्हें सोचो मन ये ना भरे, इन आँखों में छलकता है। পুরো গান নীরের দিকে অপলক তাকিয়ে গেল নওয়াজ। একটি বারের জন্য অন্যদিকে তাকায়নি, যেন গানের প্রতিটি লাইন শুধু তাকে নিয়েই গাওয়া। গান গাওয়ার শেষে সবাই মিলে তালি দিল। কি সুন্দর গান গাও তুমি নওয়াজ ভাইয়া। খুব সুন্দর হয়েছে ভাইয়া। সব বুঝলাম ভাই, কিন্তু তুই কোন চোখের নেশায় পড়লি? মহাদেব প্রশ্নে কিছু বললেন না নওয়াজ। নীরের দিকে তাকায়। নীর তার দিকে তাকিয়েছিল বলে চোকাচুকি হয়। নীর দ্রুত চোখ সরিয়ে নেয়। কেন যে এই বেহায়া চোখ বারবার নওয়াজের দিকে তাকায় তা ভেবে নীর কুল পায় না। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाऊं तेरे संग में है अलग दुनिया। बुलावे तुझे यार आज मेरी गलियां, बसाओ तेरे संग में अलग दुनिया। নওয়াজের অতি ধীর কণ্ঠে বলা কথার কেউ শুনতে না পেলেও নীর ঠিক শুনতে পেল। পলক তুলে তাকালো নওয়াজের দিকে। এবারেও ঠিক আগের মতো সেই হাসি লেগে আছে নওয়াজের ঠোঁটে। সে হাসি পুরো ভেতরটা নাড়িয়ে দেয় নীরের। ভেতর তোলপাড় শুরু হয় সেই হাসি দেখলে। মনে হয় বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ অনবরত বেজেই চলেছে। বেশ কিছুক্ষণ পর নীর নিজেকে সামলিয়ে নেয়। নওয়াজ ঠোঁটে হাসি রেখেই উঠে চলে যায়। যেতে নিলেই পেছন থেকে মাহাত বলে ওঠে, আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি, বল না কি ব্যাপার? কোনো ব্যাপার না। আর তোমরাই তো গান গাইতে বললে, এখন গান গেয়েছি তাও দেখছি তোমাদের উল্টাপাল্টা প্রশ্ন। বলেই নওয়াজ চলে যেতে নিলেই শুনতে পায়, নওয়াজ ভাই। সায়ানের কথা শেষ হওয়ার আগেই সাবিহা তাকে চুপ থাকতে বলে। বলা যায় না নওয়াজ যে গম্ভীর, যে তাদের সাথে এখন আগের তুলনায় বেশ ফ্রি হয়েছে, তাই বলে এভাবে ছোটরা প্রশ্ন করা তার একটুতেই ভালো লাগবে না, উল্টে ঝাড়ি দিয়ে দিতে পারে। কিছু বলবে? খানিক গম্ভীর গলায় বলে নওয়াজ। সকলে একসাথে মাথা এদিক সেদিক করে, অর্থাৎ কেউ কিচ্ছু বলবে না। সাবিহা ঠোঁট প্রসারিত করে বলে, থ্যাংক ইউ এত সুন্দর গান শোনানোর জন্য। গুড নাইট। গুড নাইট। বলেই নওয়াজ চলে যায়। মাহাত নিজের রুমে চলে যায়। ঋতু, সানা, সাফা, আফরাজ বোনের সাথে থাকবে, তাই একসাথে ঘুমাবে। নীরও তাদের সাথে থাকবে। একে একে সবাই ঘুমিয়ে পড়ে, শুধু বাকি থাকে সাবিহা ও নীর। সাবিহার কিছু কাপড় প্যাকিং করা বাকি, তাই করতে নিলে নীর বলে সেও তাকে হেল্প করবে। ছোট্ট থেকেই নীর বেশ মিশুক, সবার সাথেই মিশতে পারে। তাও সাবিহা বড় হলেও তার সাথে বেশ সুন্দর সম্পর্ক। তার থেকেও ভালো সম্পর্ক হলো আফরা ও নাজিফার সাথে। সমবয়সী বলে কথা, একদম কাছের বন্ধু তারা 3 জন। যদিও তারা কোনো আত্মীয় না, তবুও খুব ভালো সম্পর্ক তাদের। কাপড় প্যাকিং করার মাঝে সাবিহা ফোনে চার্জ দেওয়ার জন্যে চার্জার খুঁজতেই মনে পড়ে তখন নওয়াজের রুমে ফোন চার্জ দিয়েছিল। তাড়াহুড়োয় ফোন খুললেও চার্জার নিয়ে আসা হয়নি। এখন ফোনে চার্জ হবে কি করে? সাবিহা নীরকে বলে, একটু নওয়াজ ভাইয়ার কাছ থেকে আমাকে চার্জারটা এনে দিতে পারবি? আসলে আমি যেতাম, কিন্তু আমার কাপড়গুলো একটু গুছিয়ে নিতে হবে। তুই কি পারবি? নীর বেশ কিছুক্ষণ পর বলে, আচ্ছা আপু, যাচ্ছি।
আচ্ছা যা, আমার রুম থেকে বের হলে ডান পাশের রুমটা নওয়াজ ভাইয়ার। সাবিহার কথা শুনে গুটি গুটি পায়ে নওয়াজের রুমের পাশে গিয়ে দাঁড়ায়। কেমন হাঁটু কাঁপছে তার, দাঁড়িয়ে থাকা কষ্টসাধ্য হচ্ছে। কম্পনরত হাতে দরজায় নক করলো নীর। ভেতর থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো। কে এত রাতে, কি প্রয়োজন? নীর শুকনো ঢোক গিলে উত্তর দিল, জি আমি নীর। সাবিহা আপুর চার্জারটা দেয়া যাবে? দরজা খুলে দিল নওয়াজ। নীরের সামনে চার্জার এগিয়ে দিয়ে বলল। ধরুন। নীর চার্জার হাতে নিয়ে হাঁটা ধরল। কিছু একটা ভেবে পেছন ফিরে বলল, আপনি খুব সুন্দর গান করেন। কথাটা সবে মাত্রই দেখতে পেল নওয়াজ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটে লেগে আছে সেই হাসি। ইস, এই হাসি দেখে আবার সবকিছু উল্টে পাল্টে গেল নীরের। অপলক চেয়ে রইল সেই হাসির দিকে। নওয়াজ নীরের সামনে যেয়ে তুড়ি বাজল। নীর নিজের অবস্থান বুঝতে পেরে একটু দূরত্ব তৈরি করলো, সাথে লজ্জাও পেল বটে। নীর নওয়াজকে দেখায় এত বিভোর ছিল যে কখন নওয়াজ তার এত পাশে চলে এসেছে সে বুঝতেই পারেনি। নওয়াজ একটু নীরের দিকে ঝুঁকে বলল, ধন্যবাদ পাখির বাসা। ব্যাস এবার নীর রেগে গেল, মুখ ভার করলো, চোখে মুখে বিরক্তিকর ছাপ ফুটে উঠল। এত সুন্দর করে প্রশংসা করলো, বিনিময়ে কি হলো তার সাথে? এই বদ লোক তার এত সুন্দর নামটাকে ব্যঙ্গ করলো। কাট কাট কণ্ঠে বলল, আমার নাম নীর, পাখির বাসা নয়। বলেই চলে গেল নীর। নওয়াজের ঠোঁটে হাসি ফুটে উঠল। আজকাল কি হচ্ছে কে জানে, ক্ষণে ক্ষণে হাসি পাচ্ছে। অবশ্য এই মেয়ের কথা মস্তিষ্কে বিচরণ করতেই হাসি ফুটে ওঠে। বেলা 3টে, বিয়ের সকল কার্যক্রম শেষ। যেহেতু কাবিন আগে হয়েছিল তাই এত একটা ঝামেলা হয়নি। এখন শুধু বাড়ির মানুষ বাদে আরও কিছু মানুষের খাওয়া বাকি। সানা, সাফা, সাবিহা, নাজিফা সব ঘরে। আফরা ফোনে নেটওয়ার্ক ছিল না বিধায় উঠানে চলে এসেছে। হাতে ফোন নিয়ে এপাশ ওপাশ করতে করতে মনে হলো কেউ একজন তার কাপড় টানছে। পেছন ঘুরে দেখলো একটা বাচ্চা মেয়ে। কি সুন্দর দেখতে, একদম পুতুলের মতো। ফোলা ফোলা গাল, চুলগুলো ঝুটি করা, গোলাপি ঠোঁট, যে কারো মন ছুতে বাধ্য। আর সে যদি হয় বাচ্চা পাগল তবে আর কোনো কথাই নাই। অথচ বাচ্চাটার চোখে পানি। তবে বাচ্চাটাকে চিনতে ভুল হলো না তার। কি হলো পরি, কান্না করছো কেন? তুমি এখানে কি করছো? বাচ্চাটা কোনো কথা বলল না, আরো জোর কান্না করে দিল। আফরা বাচ্চাটাকে কোলে তুলে নিল। বেশ কিছুক্ষণ পর জানতে পারলো বাচ্চা তার খিদে পেয়েছে, তাই উপায় না পেয়ে হাতে খাবারের প্লেট নিয়ে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ করে তার সামনে এক লোক দাঁড়িয়ে গেল, বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খেতে লাগলো। আফরাকে প্রশ্ন করলো, আপনি পরীকে কোথায় পেলেন? আমার পরীকে আপনি কেন খাইয়ে দিচ্ছেন? আপনার মতলব কি? আফরাকে কিছু বলতে না দিয়ে লোকটি আবারও বলতে লাগলো, ও আপনি আবার সেই দলের নাকি যে বাচ্চা চুরি করে? আফরা লোকের প্রশ্নে অবাক, চোখে মুখে রাগ স্পষ্ট হয়। এ কি প্রশ্ন করছে লোকটা, মাথা পাগল নাকি? কি সব উদ্ভট প্রশ্ন করছে। একে তো বাচ্চা তাকে সুন্দর করে খাইয়ে দিচ্ছিল, তাও লোকটা তাকে ধন্যবাদ না বলে কি সব অপবাদ দিচ্ছে। আসলেই কারো ভালো করতে নেই। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আপনার মাথায় সমস্যা। এত যখন সমস্যা তাহলে বাচ্চাকে ঠিকভাবে সামলাতে পারেন না? দেখে তো মনে হচ্ছে দামড়া এক লোক, তাও বাচ্চা সামলাতে পারেন না নিজের, অথচ দোষ দিচ্ছেন আমাকে। ফাউল লোক কোথাকার। আপনি বেশি বলছেন। আরে আমি তো এখনো বলা শুরু করিনি, আর বেশি আপনি বলছেন। আপনার বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলাম যত্ন করে, কোথায় একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন তা না করে উল্টাপাল্টা বলেই যাচ্ছেন। তাদের কথার মাঝে নওয়াজ উপস্থিত হয়। সেই ব্যক্তির দিকে প্রশ্ন ছড়ে, কেমন আছিস রাদীপ? ভালো, তুই কেমন আছিস? আফরা তাদের দিকে চোখ কুচকে তাকালো। এই লোক নওয়াজ ভাইকে কিভাবে চেনে? এসব তার ছেড়া মানুষের সাথে নওয়াজ ভাইয়ের কি সম্পর্ক? আরে তোকে পরিচয় করিয়ে দেই, এটা হলো মাহাদের বোন মুমতাহিনা আফরা। আফরার দিকে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলল নওয়াজ। লোকটি আফরাকে পর্যবেক্ষণ করলো। ও, আই এম রাদীপ মাহমুদ। এতটুকু বলতেই বড় বড় কদম ফেলে বাড়ির ভেতর চলে গেল আফরা। এত ঢং সহ্য হয় না আফরার। ভেবেছে কি এতগুলো কথা শোনার পর আবার এই লোকের সাথে পরিচয় পর্ব শুরু করবে নাকি আফরা?
আর তো কোনো কাজ নেই আফরার। মুখ ফুলিয়ে সাবিহার রুমে চলে গেল আফরা। মেজাজটাই খারাপ হয়ে গেল। রুমে প্রবেশ করে বিছানায় ধূপ করে বসে পড়ল। সাবিহা অগ্রার দিকে তাকালো। কি হয়েছে তোর? কিছু না। আচ্ছা শোনো না, নীর এলো না কেন আজ? আরে নীর কিভাবে আসবে? নীরের বাবার তো অবস্থা খারাপ। সকালে নীর বাসায় যাওয়ার পর তার বাবার অবস্থা খারাপ হয়। ঘুমের মধ্যে মনে হয় স্ট্রোক করেছে। এখন সদর হসপিটালে নিয়ে গেছে। সাবিহা মন খারাপ করে বলল, মেয়েটার জন্য খারাপ লাগছে। আল্লাহ যেন তার বাবাকে সুস্থতা দান করে। তাদের কথার মাঝে উপস্থিত হয় ঋতু। চোখে মুখে কেমন একটা অবস্থা। সকলেই তার দিকে তাকিয়ে। আরে নীর আপু, আব্বা তো আর বেঁচে নেই। এখন খবর পেলাম বড় আব্বুর থেকে। তার উত্তর শুনে সকলেই অবাক হয়ে গেল। একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এ কি শুনছে? আসলেই মৃত্যুর কোনো সময় নেই, কখন কার ডাক পড়ে বলা যায় না। সবার মন খারাপ হয়ে গেল। নিশ্চুপ হয়ে তারা বসার ঘরে চলে এলো। সন্ধ্যাবেলা নীরের বাবার লাশ নিয়ে আসা হলো। একে একে সবাই নীরের বাসায় উপস্থিত হলো। সাফা, নাজিফা, আফরা নীরের কাছে গেল। সাবিহা আসতে চেয়েছিল, কিন্তু নতুন বউ বলে কেউ তাকে আসতে দেয়নি। নীরের কাছে যেতেই নীর আফরাকে ধরে কেঁদে দিল। ইস, এই যন্ত্রণা কাউকে বলে বোঝানো বৃথা। বাবা হচ্ছে বটগাছ, যা ছায়া দেয়। যখন এই বটগাছ থাকে না, তখন বোঝা যায় দুনিয়া কত কঠিন। কেউ মাথায় হাত রাখার থাকে না, ছায়া দেয়ার থাকে না। নিষ্ঠুর পৃথিবীর আসল রূপ বেরিয়ে আসে। নীরের মায়ের অবস্থা খারাপ। কয়েকবার দাঁতে দাঁত লেগে গিয়েছে। বড়রা তাকে সামলানোর চেষ্টা করছে। তবে আজ যেন কিছুতেই সাজেদা বেগমকে শান্ত করা যাচ্ছে না। শান্ত হবে কিভাবে? এত বছরের সংসার তাদের, জীবনসাথী ছিলেন তারা, একে অপরের সাথে এত বছর ছিলেন। কত স্মৃতি, কত মুহূর্ত, সবকিছু ভেবেই যেন ক্ষণে ক্ষণে কেঁদে উঠছেন সাজেদা বেগম। নীরের বাবাকে গোসল করানো হলো, পুরোপুরিভাবে তৈরি করানো হলো। কিছুক্ষণের মধ্যে নীরের বাবাকে তাদের থেকে দূরে রেখে আসা হলো। এতটাই দূর যে চাইলেও আর নীর তার বাবাকে দেখতে পাবে না। বাড়ি ভর্তি মানুষজন এখন কমেছে, গুটি কয়েক মানুষ আছে। নীর নিজের রুমে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। আব্বার কথা মস্তিষ্কে ভেসে উঠছে। শেষ সময়েও আব্বা তার হাত ধরে রেখেছিল। বারবার আব্বার বলা শেষ কথাগুলো কানে বাড়ি খাচ্ছে। আম্মা জান, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমার সময় শেষ। আপনি আমার আর নয়নারে দেইখা রাইখেন। নীর ফুলিয়ে কেঁদে ওঠে। আম্মা, আপনি কানবেন না। আপনি শক্ত থাকবেন। আপনার আব্বা কিন্তু অনেক শক্ত মানুষ। আপনি শক্ত হইবেন আব্বার মতো। নিজে ভেঙে ফেলবেন না। যে কোনো পরিস্থিতিতে ইনশাআল্লাহ আল্লাহর ওপর ভরসা রাখবেন। আর মনে রাখবেন, আপনার আব্বা আপনাকে অনেক ভালোবাসে। নীর আর নিজেকে ধরে রাখতে পারল না। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, হাউবাউ করে কেঁদে দিল। সাজেদা বেগম কেঁদে দিলেন। নীর হঠাৎ অনুভব করলো তার বাবার হাত ঠাস করে বিছানার পাশে পড়ে গেল। বুকের মধ্যে টিপটিপ শব্দ ক্রমেই নিঃশব্দ হয়ে গেল। নীর ডক্টরের দিকে তাকিয়ে দেখলো তাদের মুখ মলিন। ডক্টর বললেন, আই অ্যাম সরি। এই পর্যন্ত সবচেয়ে কষ্টদায়ক কোনো বাক্য শুনল নীর। চোখ মুখ লাল হয়ে গেল। বাঁধ ভাঙা কান্না পেল তার। কান্না যেন থামছেই না। কথাগুলো মনে করে কেঁদে উঠল নীর। কেন তার সাথে এমন হলো? কেন এত তাড়াতাড়ি এতিম হলো? বাবাকে হারিয়ে আজ নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। নিজেকে খুব বাজেভাবে নিঃস্ব মনে হচ্ছে। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে নওয়াজ। রাগে হাত পা কাঁপছে। চোখগুলো যেন হিংস্র জানোয়ারের ন্যায় হয়ে আছে। অতি রাগের ফলে কপালের মাঝ বরাবর রক ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ যাবৎ এক গাড়িকে ফলো করেছে নওয়াজ। সে গাড়িতে এসে স্পষ্ট নীরকে দেখেছে। বিকালবেলা বাজার থেকে নানু বাড়িতে ফিরছিল নওয়াজ। হঠাৎ পথে দেখতে পাই এক গাড়িতে কিছু লোক নীরকে টেনে ভেতরে নিল। নওয়াজ বুক ধক করে উঠল। কারা এমন করছে? কে নীরকে এমনভাবে নিয়ে যাচ্ছে?
নওয়াজ দেরি না করে সেই গাড়িকে ফলো করতে লাগলো। গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, থামার কোনো নাম নেই। বিকাল গড়িয়ে সন্ধ্যা, রাত হয়ে এসেছে। নওয়াজ খেয়াল করলো এই পর্যন্ত তারা 2টো গ্রাম পেরিয়ে এসেছে, আর যতই যাচ্ছে শুধু মাঠ আর মাঠ, একদম খোলা জায়গা। নীর নিভু নিভু চোখে সামনে তাকালো। অন্ধকার রুমে একটু আলো দেখা যাচ্ছে। নাকে কেমন স্যাঁতসেঁতে গন্ধ বাড়ি খাচ্ছে, মাথা কেমন ঝিমঝিম করছে, চোখে মুখে যেমন ঘোলা দেখছে। সামনে তাকিয়ে হকচকিয়ে গেল। নীর এবার নিচের দিকে তাকালো। গায়ের ওড়না নেই, বুক ধক করে উঠল। কিছুক্ষণ আগের কথা, নীরের বাবা গত হওয়ার আজ 2 দিন। বিকালবেলা নীর বিষণ্ণ মন দিয়ে চলে আসে নদীর পাড়ে।